ওকে, দেখো আমরা আজকে বেসিক নিউট্রিশনের কার্বোহাইড্রেটটা শুরু করতেছি। কার্বোহাইড্রেট আমাদেরকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কার্বোহাইড্রেট স্যার আমাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার্বোহাইড্রেট আমাদেরকে ফুড কেমিস্ট্রিতেও পড়তে হবে। সে আমি ক্লাসে বারবার বলছি, বেসিক নিউট্রিশন আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এটা আমাদের কি উপকারে লাগে, কোনটাকে কি বলে, কোনটার স্ট্রাকচার কেমন, এই বিষয়গুলো আমরা শিখবো। আর ফুড কেমিস্ট্রিতে আমরা শিখবো হচ্ছে কার্বোহাইড্রেটের বিভিন্ন প্রপার্টিস, বিভিন্ন প্রসেসিং কন্ডিশনে সে কি ধরনের আচরণ করে। দুইটা ডিফারেন্ট, কিন্তু দুইটাই কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট পড়তে গেলে আমাদের সবার আগে জানতে হবে কার্বোহাইড্রেট কি, এটা কোথায় পাওয়া যায়, এবং এর ইম্পর্টেন্সটা কি। ঠিক আছে, সো আজকে আমি শুরু করব এখান থেকে। আর সেকেন্ড সেগমেন্টে যে পড়াবো হচ্ছে মনোস্যাকারাইড ক্লাসিফিকেশন। এখানে দেখো কার্বোহাইড্রেটের সংজ্ঞায় বলছে ডায়েটারি কার্বোহাইড্রেটস আর দ্য চিপ সোর্স অফ এনার্জি। বলতেছে আমাদের যত এনার্জি সোর্স আছে তার মধ্যে চিপ সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট। এখন এখানে বিষয়টা একটু তোমাদের ক্লাসে আমি বলছি যে তোমার কার্বোহাইড্রেট থেকে তোমার আমরা পাই কতটুকু, আমরা পাই হচ্ছে তোমার 4 কিলো ক্যালোরি এনার্জি। ফ্যাটের থেকে পাই হচ্ছে 9 কিলো ক্যালোরি, 9 ক্যালোরি। 9 কিলো ক্যালোরি। আর প্রোটিন থেকে পাই 4। তাহলে 4 কিলো ক্যালোরি। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেটকে কেন চিপ সোর্স অফ এনার্জি বলা হলো? ঠিক আছে, কারণ হচ্ছে এটা তোমার ফ্যাট কিন্তু এক্সপেন্সিভ। তুমি দেখো যে 1 লিটার তেল যদি তুমি ক্রয় করতে চাও তাহলে বর্তমান বাজারে প্রায় 110 টাকার মতো লেগে যাবে। সেখানে তুমি যদি সমপরিমাণ যদি তুমি রাইস ক্রয় করতে চাও, দেখা যাবে তার 50% প্রাইসেই তুমি পেয়ে যাচ্ছ। বা তুমি অন্য কোনো সোর্স যদি চিন্তা করো, আলুর কথা চিন্তা করো, ঠিক আছে, তাহলে দেখবা যে ফ্যাটের যে সোর্সটা, বা তুমি যদি মাংসের চর্বির কথা চিন্তা করো, 1 কেজি মাংসের দামই 600 টাকা, তার মানে 1 কেজি চর্বির দামও 600 টাকা। তো এই- so এই so এই বিষয়গুলো আমাদেরকে আহ এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখেই এই কথাটা বলা হয়েছে যে দিস ইজ দ্য চিপ সোর্স অফ এনার্জি। আমরা যতগুলো সোর্সের থেকে এনার্জি পাই সব থেকে সস্তা, সব থেকে অল্প এসেই আমরা এই এনার্জিটা পেতে পারি। সব থেকে অল্প খরচে আমরা এনার্জিটা পাই। দে কন্ট্রিবিউটস টু 60 to 70% অফ টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। বলতেছে একজন সুস্থ স্বাভাবিক লোকের যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট দরকার একদিনে টোটাল খাবারের থেকে, তার 60 to 70% সাধারণত কার্বোহাইড্রেট থেকে নেওয়া হয়। এর বলছে কার্বোহাইড্রেট। এরপরে দেখো কার্বোহাইড্রেটের সংজ্ঞা দিছে, তুমি কি দেখে বুঝবা যে এটা কার্বোহাইড্রেট, ওর স্ট্রাকচারে কি আছে এমন যা দেখে তুমি বুঝবা? বলতেছে কার্বোহাইড্রেট আর দ্য হাইড্রক্সি অ্যালকোহল। কার্বোহাইড্রেটে অবশ্যই এই হাইড্রক্সি মূলক থাকতে হবে, হুইচ কন্টেইন অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ, এবং অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। কার্বোহাইড্রেটস আর মেড আপ অফ 3 এলিমেন্টস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটা সব জৈব যৌগের ক্ষেত্রেই কমন। পৃথিবীর সমস্ত জৈব যৌগই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এর বাইরেও অন্যান্য কিছু থাকতে পারে, কিন্তু মূল স্ট্রাকচার হচ্ছে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। এটা হচ্ছে সব জৈব। তুমি যদি প্রোটিনের সংজ্ঞা দাও সেখানেও তোমাকে এটা লিখতে হবে। তুমি যদি ইসের লিপিডের সংজ্ঞা দাও সেখানেও তোমাকে এই জিনিসটা লিখতে হবে। কিন্তু বেসিক পার্থক্য দেখো, হাইড্রক্সিল গ্রুপ থেকে কার্বোহাইড্রেটে সেই সাথে তার সাথে কি থাকবে, হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা কিটোন গ্রুপ থাকবে, সিএইচও অথবা সি ডাবল ও থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চিপ সোর্স অফ এনার্জি। টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট 60 to 70% আসা উচিত তোমার কার্বোহাইড্রেট থেকে। এন্ড ফাইনালি এইখানে সংজ্ঞা আছে যে হাইড্রক্সিল মূলক থাকতে হবে, সেই সাথে থাকতে হবে কি অ্যালডিহাইড এন্ড কিটোন গ্রুপ থাকতে হবে। ঠিক আছে, এরপরে দেখো যে এখানে বলতেছে যে সোর্স সোর্স বলতেছে কার্বোহাইড্রেট আর দ্য অ্যাবন্ডেন্ট ইন সেভারাল ন্যাচারালি অকারিং ফুড। কিছু কিছু মানে প্রচুর ন্যাচারাল অকারিং ফুডে কার্বোহাইড্রেট পাওয়া যায়। তার মধ্যে আছে হচ্ছে টেবিল সুগার। টেবিল সুগারের 99%ই হচ্ছে কার্বোহাইড্রেট। তারপরে সিরিয়ালস ফুড, সিরিয়ালস মানে হচ্ছে খাদ্যশস্য, যেমন ধান, চাল, গম। এই খাদ্যশস্য গুলা হচ্ছে তোমার 60 to 80%ই, এই খাদ্যশস্যের 60 to 80%ই থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, সেটা স্টার্চ হতে পারে তোমার, অন্য কোনো ফর্মে থাকতে পারে। ঠিক আছে, এরপরে দেখো পালস।
পালসের 50 to 60% হচ্ছে কার্বোহাইড্রেট, পালসে কিন্তু প্রোটিনও থাকে ভালো অ্যামাউন্টে। এরপর দেখো রুটস এন্ড টিউবার্স। রুটস এন্ড টিউবার্স বলছিলাম, রুটস তোমার যেমন ধরো গাজর, টিউবার্স ধরো তোমার আলু, এরকম গাজর, আলু, মূলা, ঠিক আছে, শালগম, তারপর হচ্ছে তোমার সুগার বিট। সুগার বিট একটু বেশি পরিমাণে থাকে, নর্মাল যে টিউবার্স গুলো আছে বা রুটস গুলো আছে সেখানে দেখা যায় যে 20 থেকে 40%, 40% তোমার কার্বোহাইড্রেট থাকে। এরপরে আছে হচ্ছে তোমার ব্রেড। ব্রেডে তোমার 50 থেকে 60% তোমার কার্বোহাইড্রেট থাকে ব্রেডের ভেতরে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সোর্স, এর বাইরেও আরো অনেক সোর্স আছে, বিভিন্ন ধরনের ফ্রুটসে থাকে, তোমার ভেজিটেবলসে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল, তোমার কিছু উদাহরণ যদি লিখতে আসে তোমরা এখান থেকে ইউজ করতে পারো। এরপরে দেখো বলতেছে রিকোয়ারমেন্টস অফ কার্বোহাইড্রেট। এখন এখানে দেখো বলা হয়েছে 60 to 70% অফ টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ দ্য বডির 60 to 70% হচ্ছে কার্বোহাইড্রেট কন্ট্রিবিউট করে। এটা হচ্ছে একটা ওয়েল ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে। কিন্তু এইখানে বলছে যে তোমার অ্যাটলিস্ট 40% অবশ্যই কার্বোহাইড্রেট থেকে থাকতে হবে। এইটাই হচ্ছে তোমার মেইনলি কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট, মানে 40%-এর নিচে থাকলে তোমার কার্বোহাইড্রেট আর তুমি যে কনজিউম করলা এটা তোমার জন্য ডেফিসিয়েন্ট থেকে যাবে এবং ওইটা লং রানে তোমার শরীরের ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। 40%-এর নিচে যদি তুমি কার্বোহাইড্রেট খাও, আর যদি তুমি একটা ওয়েল ব্যালেন্স ডায়েটের কথা চিন্তা করো তাহলে তোমার 60 to 70% টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের এইটা কার্বোহাইড্রেট থেকে আসতে হবে, ঠিক আছে। এই পেজে কোনো প্রবলেম আছে কি করো? শুরুতে আছে হচ্ছে কার্বোহাইড্রেট সম্পর্কে বেসিক কিছু কথা আছে, এটা হচ্ছে সংজ্ঞা, এখানে আছে সোর্স, আর এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। নেক্সট পেজে গেলাম। এখন আমাদেরকে শিখতে হবে বায়োকেমিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। আমরা জানি যে চিপ সোর্স অফ এনার্জি, কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি দেয়, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে মেইন, আমরা ছোটবেলা থেকেও পড়ে আসছি, শর্করা জাতীয় খাদ্য শক্তি দেয় আমাদেরকে, আমিষ আমাদেরকে দেহ গঠন করে, ঠিক আছে। এই যে যে একটা করে পয়েন্ট আমরা শিখে আসছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেজর ফাংশন। এর বাইরেও কার্বোহাইড্রেট আরো অনেক ফাংশন প্লে করে। এটা আমাদের নিউট্রিশনের রিকোয়ারমেন্ট, আমাদের নিউট্রিশন সাবজেক্টের রিকোয়ারমেন্ট, যে শুধু আমাদেরকে ওই যে এনার্জি দেয় ওই পয়েন্টটা জানলেই হবে না, ওটা জানবে সাধারণ জনগণ, কিন্তু অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে তোমাকে এর বাইরেও কার্বোহাইড্রেটের যে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। বলছে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেটের মধ্যে দেখো সবার প্রথমে বলছে মেজর সোর্স অফ এনার্জি, এটাই আমরা এতদিন জানতাম, ঠিক আছে। বলতেছে মেজর সোর্স অফ এনার্জি, আমাদের শরীরের মেজর সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট, আর স্টোরেজ সোর্স অফ এনার্জি বা তোমার সেকেন্ডারি সোর্স অফ এনার্জি হচ্ছে লিপিড বা আমরা যাকে ফ্যাট বলি আর কি, ঠিক আছে, লিপিড। এরপরে দেখো সেকেন্ড পয়েন্টে দেখো প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন। প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, তোমরা যদি সেল মেমব্রেনের কথা দেখবা, সেল মেমব্রেনে কিছু তোমার কম্বাইন্ড মানে তোমার ম্যাটেরিয়াল থাকে, যেমন কোথাও গ্লাইকোলিপিড থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে, ঠিক আছে, সেল মেমব্রেন। সো এই যে যে তোমার গ্লাইকোপ্রোটিন একটা বললা, এই গ্লাইকোপ্রোটিন হচ্ছে এক ধরনের তোমার কার্বোহাইড্রেটের সাথে ও বন্ড করে একটা তোমার কম্পোনেন্ট তৈরি করে, যেটা আমাদের সেল মেমব্রেনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট বাই ব্রেন, বলছে অ্যাবসলিউট মানে শুধুমাত্র, রিকোয়ারমেন্ট বাই ব্রেন মানে ব্রেনের শুধুমাত্র কার্বোহাইড্রেটের ইউজ করে ব্রেন, সেই কার্বোহাইড্রেটটা হচ্ছে গ্লুকোজ। ব্রেন অন্য কোনো কম্পোনেন্ট ইউজ করে না, যেমন আমাদের বডির অন্য কোনো সেল, আমাদের বডির ধরো যে কোনো সেল তোমার কি লাগতেছে, প্রোটিন লাগতেছে ওর ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। কিন্তু ব্রেন ডেভেলপ হয়ে যাওয়ার পরে তোমার ব্রেনের মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে কোলেস্ট্রল, আর ব্রেনটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে ওইখানে আর সেল ডিভিশনের কোনো দরকার হয় না, ঠিক আছে। যে সেল আমি নতুন সেল তৈরি করলাম, নতুন নিউরন তৈরি হলো, এরকম সিচুয়েশন বিষয়টা না। এই কারণে দেখ শুধুমাত্র তোমার ব্রেনের ফুয়েল হিসেবে কাজ করে হচ্ছে তোমার গ্লুকোজ, ঠিক আছে। এই গ্লুকোজটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, এখানে বলছে, এই জন্য বলছে অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট বাই ব্রেন, ব্রেনের অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট এটা।
এর বলছে রিকোয়ার্ড ফর দ্য অক্সিডেশন অফ ফ্যাট, আমরা যে ফ্যাট খাই এই ফ্যাট শরীরের ভিতরে ভাঙতে হয়, ঠিক আছে, যে ভাঙার যে প্রসেস সেটাকে বলেছে অক্সিডেশন। আগে ফ্যাট শরীরের ভিতরে ভেঙে ওটা ফ্যাটি অ্যাসিড করে, সেই ফ্যাটি অ্যাসিড পরবর্তীতে বিভিন্ন ধাপে পার হয়ে তোমার টিসিএ সাইকেলের মধ্যে দিয়ে যে আমাদেরকে এনার্জি দেয়। তাহলে এই যে ফ্যাটটা ভাঙার যে পদ্ধতি সেটা আমাদের শরীরের ভেতরে হোক, সেখানে তোমার লাগে কি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, আবার শরীরের ভেতরে মানে শরীরের বাইরেও ফ্যাট বিভিন্ন সময় অক্সিডেশন হয়, সেটা হলে তোমার ওই ফ্যাট আর কনজিউমেবল থাকে না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু দেখো অক্সিডেশনই হচ্ছে যদি তোমার বাইরে হয় তাহলে ওই ফ্যাট তোমার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু শরীরের ভেতরে অক্সিডেশন না হলে তুমি আবার এনার্জিও পাবা না, ঠিক আছে। পদ্ধতি কিন্তু একই, অক্সিডেশন মানে হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে ফ্যাটকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত করা। সেই কাজটা আমাদের শরীরের মধ্যেও হচ্ছে, আবার বাইরেও এনভায়রনমেন্টাল অক্সিজেন করতেছে। যখন এনভায়রনমেন্টাল অক্সিজেনের উপস্থিতি এটা হচ্ছে তখন তুমি ওই ফ্যাটটাকে কনজিউম করতে পারতেছো না, ওই ফ্যাটটা তোমার জন্য ক্ষতিকর বা ওই ফ্যাটটা একটা গন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু শরীরের ভেতরে যখন অক্সিডেশন হচ্ছে, শরীরের ভেতরে যদি অক্সিডেশন না হয় তাহলে তুমি আবার ফ্যাটের থেকে এনার্জিও পাবা না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখো যে এনার্জি সাপ্লাই ফর মাসেল ওয়ার্ক। এনার্জি সাপ্লাই ফর মাসেল ওয়ার্ক, আমাদের মাসেলে তোমার আমি ক্লাসে বলছি আগে আমাদের তোমার কার্বোহাইড্রেট অনেক ধরনের আছে, স্টার্চ আছে, পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ আছে, সেলুলোজ আছে, আর আছে হচ্ছে গ্লাইকোজেন। এই যে গ্লাইকোজেন যেটা থাকে, এই গ্লাইকোজেন আমাদের মাসেলে থাকে, এই মাসেলে ওই স্টোরেজ এনার্জি হিসেবে কাজ করে, ঠিক আছে। মাসেলে আমাদের যার মাসেলে যত গ্লাইকোজেন তোমার স্টোর বেশি, সে তত বেশি তোমার ওয়েট লিফটিং করতে পারে বা পরিশ্রমের কাজ করতে পারে। এরপরে দেখো সিনথেসিস অফ পেন্টোজ, ঠিক আছে, সিনথেসিস অফ পেন্টোজ। পেন্টোজ সুগার, তোমার ডিএনএ এর মূল উপাদান হচ্ছে তোমার পেন্টোজ সুগার। এই যে পেন্টোজ যে সুগারটা আছে, ঠিক আছে, এই পেন্টোজ সুগারই হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। ডিএনএ এর স্ট্রাকচার যদি কেউ দেখে থাকো, ডিএনএ স্ট্রাকচারে থাকে কি তোমার একটা ফসফেট থাকে, একটা পেন্টোজ সুগার থাকে, আর থাকে হচ্ছে তোমার নিউক্লিক তোমার কিছু নিউক্লিক অ্যাসিড থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, বেশ। ঠিক আছে, বেস থাকে। তাহলে এই যে বেস গুলা তার সাথে তোমার রাইবোজ সুগার থাকে, আর তার সাথে থাকে একটা ফসফেট। এই যে রাইবোজ সুগার সেইগুলো হচ্ছে তোমার এই পেন্টোজ, ঠিক আছে, পেন্টোজ ফসফেট বলা হয় আর এক নাম ওই রাইবোজ সুগার। এরপরে দেখো সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আমাদের শরীরে 10টা অ্যামিনো অ্যাসিড ইটসেলফ প্রডিউস হতে পারে, ঠিক আছে, কিন্তু বাকি আর 10টা অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে যেটা ইটসেলফ প্রডিউস হতে পারে না, বা কোথাও কোথাও বলা হয় 8টা আছে যেটা ইটসেলফ প্রডিউস হতে পারে না। এই যে ইটসেলফ প্রডিউস হতে পারে না, যাদেরকে আমাদের খাবারের মাধ্যমে সাপ্লাই দিতে হয়, তাদেরকে বলা হচ্ছে নন এসেনশিয়াল, সরি 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 তোমার আমাদের শরীরে যেটা তোমার উৎপাদন হতে পারে সেটাকে বলা হচ্ছে নন এসেনশিয়াল, আর যেটা তোমাকে বাইরের থেকে সাপ্লাই করতে হয় ওটা নিতে হয় না, জি স্যার। এসেনশিয়াল। বাইরের থেকে যেটা আমাদেরকে নিতে হয় সেটা হচ্ছে এসেনশিয়াল। সো এই যে এসেনশিয়াল। হ্যাঁ, এই যে 10টা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটা আমাদের শরীরের ভেতরে ইটসেলফ প্রডিউস হয়, বা ইটসেলফ ওর ওর সিকোয়েন্সিং চেঞ্জ করে করে আমাদের শরীরের ভেতরে যেখানে যে অ্যামিনো অ্যাসিডটা দরকার সেখানে সেই অ্যামিনো অ্যাসিডটা তৈরি করে, ঠিক আছে। এটা আরএনএ তৈরি করে, আরএনএ এর একটা ট্রান্সক্রিপশন একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের মাধ্যমে এটা তৈরি হয়। তাহলে এই যে সিনথেসিস হয় আমাদের শরীরের ভিতরে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলা, এই সিনথেসিস হওয়ার জন্য আমাদেরকে কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। এরপরে বলতে সিনথেসিস অফ ফ্যাট, আমরা যে কার্বোহাইড্রেট খাই, ধরো কেউ সারা বছর মানে সারা মাসেও কার্বোহাইড্রেট খাইলো না, ফ্যাট খাইলো না, তারপরে আমরা বলি না যে মোটা হয়ে যাচ্ছে। কোকা কোলা খাইলে অনেক সময় আমরা বলি না যে কোকা কোলার মধ্যে ফ্যাট আছে, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কোকা কোলার মধ্যে এক ফোঁটাও ফ্যাট নাই, জিরো ফ্যাট। কিন্তু সমস্যাটা হচ্ছে কোকা কোলার মধ্যে সুগার পার্সেন্টেজ অনেক বেশি, ঠিক আছে, সুগার পার্সেন্টেজ, হ্যাঁ, সুগার পার্সেন্টেজ অনেক বেশি। এই সুগারটা তুমি যখন কনজিউম করবা তোমার বডিতে, তুমি যদি অ্যাক্টিভ না থাকো, তার মানে কি অ্যাক্টিভ না হলে তোমার এনার্জি বার্ন হচ্ছে না, তাহলে এক্সট্রা যে এনার্জি সুগার তোমাকে দিচ্ছে তোমার শরীরকে, ওই এক্সট্রা এনার্জি একটা অল্টারনেটিভ পাথওয়ে আছে, ওই পাথওয়ের মাধ্যমে কনভার্ট হয় ফ্যাটে, ঠিক আছে। এগুলো বায়োকেমিস্ট্রি যখন পড়াবে স্যাররা তখন ডিটেইলস দেখবা যে তোমার কার্বোহাইড্রেট থেকে কিভাবে ফ্যাটে কনভার্ট হচ্ছে, ফ্যাট কিভাবে অক্সিডেশন হয়ে এনার্জি দিচ্ছে, প্রোটিন কিভাবে ডিঅ্যামিনেশন হয়ে তোমার সেখান থেকে এনার্জি দেয়, প্রোটিনও আমাদেরকে এনার্জি দেয় পার্শিয়ালি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন পদ্ধতির মাধ্যমে। তাহলে এই যে সিনথেসিস অফ ফ্যাট, আমি যে কার্বোহাইড্রেট খাচ্ছি সেই কার্বোহাইড্রেট আমার শরীরে যে গ্লুকোজ পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে গ্লুকোজ ভেঙে
সেই গ্লুকোজ আমার ব্লাডে যাচ্ছে, সেই গ্লুকোজ যতটুকু আমার শরীর ইউটিলাইজ করতেছে, কারণ আমার পরিশ্রমের উপর নির্ভর করতেছে আমার কতটুকু এনার্জি ইউজ হবে। আমার যদি এক্সট্রা এনার্জি থেকে যায় বা এক্সট্রা যদি গ্লুকোজ থেকে যায়, সেটা আবার তোমার অল্টারনেটিভ একটা পাথ হয়ে আছে, ওই পাথওয়ের মাধ্যমে কনভার্ট হয়ে আমাদেরকে ফ্যাটে ফ্যাটে পরিণত হয়ে আমাদের শরীরে জমা হয়। ঠিক আছে, এই কারণে কোকা কোলা খেলে বা তোমার হাই সুইট ড্রিঙ্কস গুলো খেলে আমাদের শরীরে চর্বি জমে। অনেকে আমরা বলি যে এতে ফ্যাট আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এর ভিতরে কোনো ফ্যাট নেই, এটা কার্বোহাইড্রেট কনভার্ট হয়ে আমাদেরকে ফ্যাট হিসেবে আমাদের বডিতে স্টোর হয়। ঠিক আছে, ইম্পর্টেন্স থেকে কোনো কারো কোশ্চেন? স্যার, হুম, বলো। আমরা শুনেছি কোকা কোলাতে নাকি কীটনাশক দেওয়া থাকে, এই জন্য পিঁপড়া ধরে না, এটা কি সত্যি? কি দেওয়া থেকে? কীটনাশক। কীটনাশক? কীটনাশক তো তোমার সব হ্যাঁ। প্রসেস, কীটনাশক তোমার সব প্রসেস ফুডেই থাকে। তুমি যে আহ, কীটনাশক তোমার সব প্রসেস ফুডেই থাকে। বুঝছো? কীটনাশক মানে কি? তোমার প্রিজারভেটিভ, যে কোনো ধরনের প্রিজারভেটিভ হচ্ছে তোমার বাইরে যেখানে কীট মারার জন্য দিচ্ছে, আর তুমি এখানে দিচ্ছ ব্যাকটেরিয়া ফাঙ্গাস এইগুলো মারার জন্য। ঠিক আছে? তোমার সব ফুডেই থাকে, সব ফুডেই থাকে। তোমার বেসিক একটা জিনিস থাকে হচ্ছে তোমার কার্বোনেটেড বেভারেজ গুলোকে, যেখানে এখানে বলা হচ্ছে কার্বোনেটেড। তার মানে কি? তুমি একটা কোকা কোলার বোতল খুললা, আর ভেতর থেকে কি বের হয় জানো? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড বের হয়। কার্বনিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বের হয়। গ্যাস হিসেবে বের হয়। কার্বনিক অ্যাসিড থাকে, কিন্তু ওটা তোমার ওই কন্ডিশনে যে এখানে কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়, কার্বনিক অ্যাসিড হিসেবে না। যাই হোক, এর ভেতরে কার্বন ডাই অক্সাইড কি ধর্মী? ক্ষারধর্মী না অম্লধর্মী? অম্লধর্মী। তারপরে তোমার কার্বনিক অ্যাসিড যেটা, এটাও অম্লধর্মী। সো এখানে যে একটু যে এর ভেতরে যে অ্যাসিড আছে, সামথিং যে অ্যাসিডটা দেওয়া থাকে, এই অ্যাসিডের কারণেও তোমার পিঁপড়া এখানে না ধরতে পারে। ইভেন এখানে কিছু প্রিজারভেটিভও থাকে, প্রিজারভেটিভও দেওয়া থাকে, এই কারণে হয়তো তোমার পিঁপড়া ধরে না। আমি টেস্ট করে দেখি নাই কখনো। এটা এটা মূল কারণ হতে পারে। আর কারো কোনো কোশ্চেন? বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। এক নাম্বার হচ্ছে আমরা ছোটবেলা থেকে জানতাম এনার্জির সোর্স, মেজর সোর্স অফ এনার্জি। আর এরপরে আমরা শিখলাম কি, তোমার প্রোটিন পেয়ারিং অ্যাকশন থাকে ওর, যেমন তোমার ওই যে যেটা বললাম, তোমার গ্লাইকোপ্রোটিন আমাদের সেল মেমব্রেনে থাকে। তারপরে হচ্ছে অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট বাই ব্রেনে শুধুমাত্র কার্বোহাইড্রেটই ইউটিলাইজ হয়, আর কোনো নিউট্রিয়েন্ট ইউটিলাইজ হয় না। এরপর হচ্ছে রিকোয়ার্ড ফর দ্য অক্সিডেশন অফ ফ্যাট, আমাদের শরীরের ভেতরে ফ্যাট ভাঙতে তোমার কার্বোহাইড্রেটের হেল্প দরকার হয়। তারপর হচ্ছে এনার্জি সাপ্লাই অফ মাসেল ওয়ার্ক, আমাদের মাসেলে তোমার গ্লাইকোজেন থাকে। ঠিক আছে, সেই গ্লাইকোজেন এক ধরনের কার্বোহাইড্রেট, আর এই গ্লাইকোজেনই আমাদের মাসেলের এনার্জি দেয়। এরপরে দেখো সিনথেসিস অফ পেন্টোজ, যেটা বললাম আমাদের ডিএনএ এর যে পেন্টোজ ফসফেট যেটা থাকে, মানে রাইবোজ যেটা থাকে, সেইটা হচ্ছে এই ধরনের তোমার পেন্টোজেস, এবং সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। আর উপরে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আমাদের শরীরে যে এসেনশিয়াল মানে অ্যামিনো অ্যাসিড গুলো ইটসেলফ তৈরি হয়, সেই ইটসেলফ তৈরি করার জন্য আমাদেরকে এই কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরে দেখো সিনথেসিস অফ ফ্যাট, আমাদের যে কার্বোহাইড্রেট আমরা খাচ্ছি অতিরিক্ত, সেই কার্বোহাইড্রেটটা যে অতিরিক্ত আমাদের শরীরে থাকে সেটা ফ্যাটে কনভার্ট হয়। ঠিক আছে, এটা একটা পদ্ধতি আছে, বায়োকেমিস্ট্রিতে আরো ডিটেইলস এটা জানতে পারবো। এখন আমরা যাই ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আমি দুইটা ওয়েতে ক্লাসিফাই করে দেখাইছি, একটা হচ্ছে তোমার নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা হচ্ছে তোমার স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ঠিক আছে, নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো কার্বোহাইড্রেটস আর গ্রুপ ইনটু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে কার্বোহাইড্রেট ইউটিলাইজ বাই দ্য বডি, যে কার্বোহাইড্রেট গুলো আমাদের বডি ইউটিলাইজ করতে পারে, বা যেটা ইউজ করে আমাদের বডি এনার্জি নিতে পারে, সেইগুলাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ইউটিলাইজ বাই দ্য বডি। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আমাদের শরীর ইউটিলাইজ করতে পারে না, তার মানে আমাদের শরীর এটাকে ডাইজেস্ট বা অ্যাবজর্ব করতে পারে না, সেগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট নট ইউটিলাইজড। ঠিক আছে, বা নট ডাইজেস্টেড। দেখো এখানে উদাহরণ বলছে কার্বোহাইড্রেট যেগুলো আমরা ইউটিলাইজ করতে পারি, এক নাম্বার হচ্ছে স্টার্চ, এবং এটা সব থেকে বেশি ইউটিলাইজেবল কার্বোহাইড্রেট, এবং এই ফর্মেই সাধারণত আমরা কার্বোহাইড্রেটটাকে গ্রহণ করি। তুমি আলু খাও, আলুতে স্টার্চ; তুমি যদি রাইস খাও, রাইসে স্টার্চ; তুমি যদি
গমের রুটি খাও সেখানে স্টার্চ, যদি পাউরুটি খাও সেখানেও স্টার্চ। ঠিক আছে, শুধুমাত্র চিনি খেলে আমরা ডাইরেক্ট সুক্রোজ কনজিউম করি, আর এক্সট্রিম কন্ডিশনে যদি উইক হয়ে পড়ে হঠাৎ করে আমাদেরকে গ্লুকোজ খাওয়ায়, সেই গ্লুকোজটা হচ্ছে সরাসরি তোমার গ্লুকোজের ফর্মাট। তাহলে দেখো কার্বোহাইড্রেট ইউটিলাইজ বাই দ্য বডিতে 1 নম্বরে বলা হয়েছে স্টার্চ, এরপরে আমাদের মাসেল থেকে গ্লাইকোজেন, কারণ যেহেতু এটা আমাদের মাসেলকে এনার্জি সাপ্লাই করে, গ্লাইকোজেন। এরপরে দেখো সুক্রোজ আমরা ডাইরেক্ট কনজিউম করি, ল্যাকটোজ মিল্ক সুগার যেটা, এরপরে দেখো গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে। ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার, ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হয়, ল্যাকটোজকে মিল্ক সুগার বলা হয়। এরপরে দেখো কার্বোহাইড্রেটস নট ইউটিলাইজড বা নট ডাইজেস্টেড, আমাদের বডি যে কার্বোহাইড্রেট গুলো ডাইজেস্ট করতে পারে না, কেন পারে না এটাও আমি বহুতবার হয়তো মনে হয় ক্লাসে বলছি, আমাদের মনে পড়ে, তারপর আর একটু জেনে রাখো। এই যে কার্বোহাইড্রেট গুলা, যে স্টার্চ বলো বা তোমার সেলুলোজ বলো, হেমিসেলুলোজ বলো, এইগুলা কিন্তু মানে আমাদের শরীরে গেল আর ডাইজেস্ট হয়ে গেল, বিষয়টা এরকম না। এগুলোকে ডাইজেস্ট করার জন্য কিছু এনজাইম দরকার হয়। ঠিক আছে, কিছু এনজাইম দরকার হয়, যেমন স্টার্চের মধ্যে তোমার অ্যামাইলোজ থাকে। ঠিক আছে, অ্যামাইলোজ তোমার ডাইজেস্ট করার জন্য অ্যামাইলেজ এনজাইম দরকার হয়। ঠিক আছে, তারপর সেলুলোজ ডাইজেস্ট করার জন্য সেলুলেজ এনজাইম দরকার হয়। এখন কথা হলো যে এই যে অ্যামাইলোজ, যেটা মূলত স্টার্চের যে মেইন যে অংশটা আমরা কনজিউম করি বা আমাদের শরীরে ডাইজেস্ট হয়, সেটা হচ্ছে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। সো অ্যামাইলোজ, আলফা অ্যামাইলেজ এনজাইম আমাদের শরীর উৎপাদন করতে পারে, কিন্তু সেলুলোজ ডাইজেস্ট করার জন্য যে সেলুলেজ এনজাইম দরকার হয় সেটা আমাদের বডি প্রডিউস করতে পারে না। এই কারণে আমরা মূলত সেলুলোজকে ডাইজেস্ট করতে পারি না। আমরা ঘাস, লতা পাতা, কাঠ খেয়ে আমরা হজম করতে পারি না, কিন্তু একটা গরুকে তুমি ঘাস দাও, খেয়ে হজম করে ফেলবে। এখন কথা হলো একটা গরু বা ছাগলের শরীরেও কিন্তু তোমার সেলুলেজ এনজাইম থাকে না। ঠিক আছে, সেলুলেজ এনজাইম থাকে তাদের অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই সেলুলেজ এনজাইম প্রডিউস করতে পারে। ঠিক আছে, যারা এই সেলুলেজ এনজাইম প্রডিউস করতে পারে। এই কারণে দেখবা যে গরু যখন শুয়ে থাকে, দেখবা যে ওরা ভেতর থেকে খাবার আবার মুখে নিয়ে আসে, ওরা এনে আবার জাবর কাটে। তার মানে ওই যে সেলুলেজ এনজাইম কিছুটা ওই খাবারের সাথে যখন মেখে যায়, তখন ওটাকে আবার ওরা মুখে এনে আবার ওটাকে জাবর কেটে আবার ওটাকে ছোট ছোট টুকরে ভাগ করে ওই এনজাইমটাকে আরো অ্যাক্টিভ করে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখো যে আমরা স্টার্চ, গ্লাইকোজেন, সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইগুলা এবং আরো কিছু কিছু আছে, যেমন ডেক্সট্রিন আছে। ঠিক আছে, এইগুলা আমাদের শরীর তোমাকে ইউটিলাইজ করে তোমাকে এনার্জি দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে সেলুলোজ আমাদের শরীর ডাইজেস্ট করতে পারতেছে না, হেমিসেলুলোজও ডাইজেস্ট করতে পারতেছে না, পেকটিনও আমাদের শরীর ডাইজেস্ট করতে পারে না, কিছু গামি কম্পোনেন্ট আছে, এগুলো আমাদের শরীর ডাইজেস্ট করতে পারে না। তোমার যখন এগুলো আমাদের শরীর ডাইজেস্ট করতে পারে না, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর যে পেকটিন, গামস, এই জিনিসগুলো ডাইজেস্ট করতে পারে না। তাহলে আমরা প্রথমে শিখলাম ক্লাসিফিকেশনটা হচ্ছে নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের শরীরে নিউট্রিশন দেয় দেয় না। তাহলে যারা যারা দেয় তারা হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ। আর যারা নিউট্রিশন দিতে পারে না, এর মূল কারণ হচ্ছে এটা আমাদের শরীরে ডাইজেস্টিভ হয় না, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনস, গাম। ঠিক আছে, আমরা ডাটা খাই, ডাটার আঁশ যদি আমাদের শরীরে আমরা কনজিউম করে ফেলি, ওই ডাটার আঁশ কিন্তু আমাদের শরীর ডাইজেস্ট করে না। ঠিক আছে, বা সজনো খাইলা, সজনের আঁশ তুমি খেয়ে ফেলছো, এটা কিন্তু আমাদের শরীরে ডাইজেস্ট হয়ে কোনো এনার্জি দিতে পারে না আমাদেরকে, কারণ আমাদের অন্ত্রে ওই ধরনের কোনো ব্যাকটেরিয়া থাকে না। ঠিক আছে, এরপরে দেখো যে ক্লাসিফিকেশনটা আমাদের সাধারণত ফুড কেমিস্ট্রি এবং ফুড নিউট্রিশন দুইটার সাথে রিলেটেড, সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে তোমার স্ট্রাকচারের উপরে ভিত্তি করে। আর যদি তুমি শুধু বেসিক নিউট্রিশনের কথা চিন্তা করো বা নিউট্রিশনের কথা চিন্তা করো, তাহলে হচ্ছে এই ফার্স্ট ক্লাসিফিকেশনটা তোমার মানে নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কিভাবে ক্লাসিফাই করবা। আর যখন তুমি স্ট্রাকচারের কথা চিন্তা করবা বা ফুড কেমিস্ট্রির কথা চিন্তা করবা, তখন অবশ্যই তোমাকে স্ট্রাকচারের ভিত্তিতে ক্লাসিফিকেশনটা জানতে হবে। সো আমরা এখানে এখানে যে সংজ্ঞাটা দিছে দেখো, বলছে কার্বোহাইড্রেট অলসো নোন অ্যাজ স্যাকারাইড, কার্বোহাইড্রেটের আরেক নাম হচ্ছে স্যাকারাইড, আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সিঙ্গেল কার্বোহাইড্রেট মলিকুলস ইন ইচ কেমিক্যাল স্ট্রাকচার। বুঝছো, বলতেছে যে প্রত্যেকটা কেমিক্যাল স্ট্রাকচারে কতগুলো সিঙ্গেল কার্বোহাইড্রেট মলিকুলস আছে, কতগুলো সিঙ্গেল কার্বোহাইড্রেট মলিকুলস আছে, সেটার উপরে ভিত্তি করে তোমার এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে।
আর শুরুতে বলছি যে কার্বোহাইড্রেট আরেকটা নাম হচ্ছে স্যাকারাইডস। মোনো মানে এক, স্যাকারাইডস মানে বললাম যে কার্বোহাইড্রেট, তাহলে একটা কার্বোহাইড্রেট ইউনিট যাদের যাদের আছে তাদেরকে বলা হয় মোনো স্যাকারাইড। স্যাকারাইড। যদি দুইটা থাকে, ডাই মানে দুই, যদি দুইটা থাকে স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, যদি দুইটা কার্বোহাইড্রেট ইউনিট থাকে তাকে বলা হয় ডাই স্যাকারাইড। স্যাকারাইড। ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইড বলা হয় 3 থেকে 9টা যদি থাকে তাহলে তাকে অলিগোস্যাকারাইড বলা হয়। আর এর থেকে বেশি 200, 250, 300 যদি কার্বোহাইড্রেট ইউনিট থাকে এটা হচ্ছে পলি। পলি মানে হচ্ছে অসংখ্য, ঠিক আছে? জি পলি স্যার। মানে হচ্ছে অসংখ্য স্যাকারাইড মানে অসংখ্য কার্বোহাইড্রেট ইউনিট যদি একসাথে যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে পলিস্যাকারাইড। এখন দেখো মনোস্যাকারাইডের মধ্যে শুধু গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এইটা বাদেও কিন্তু আরো অনেক মনোস্যাকারাইড আছে, ঠিক আছে? মনোস্যাকারাইডকে আবার 4টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, ঠিক আছে? ট্রায়োজ মানে 3টা কার্বন থাকে, যে মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে সেটা হচ্ছে ট্রায়োজ। যেটাকে যে মনোস্যাকারাইডে 4টা কার্বন থাকে সেটা হচ্ছে টেট্রোজ। যে মনোস্যাকারাইডে তোমার 5টা কার্বন থাকে সেটা হচ্ছে পেন্টোজ। আর যে পেন্টোজ। মনোস্যাকারাইডে 6টা কার্বন থাকে সেটা হচ্ছে হেক্সোজ। এখানে আমি হেক্সোজ গুলোই পড়াচ্ছি কারণ আমাদের রিলেটেড হচ্ছে হেক্সোজ। আর পেন্টোজের মধ্যে যেটা বললাম যে পেন্টোজ ফসফেট বা রাইবোজ, ঠিক আছে? রাইবোজ কিন্তু আমাদের ডিএনএ গঠনের জন্য, মানে ওই রাইবোজ সুগার না হলে, মানে ওই পেন্টোজ সুগারটা না হলে কিন্তু আমাদের ডিএনএ এর কোনো গঠনই হবে না, ঠিক আছে? সো ওটা বায়োকেমিস্ট্রিতে যখন পড়াবে তখন হয়তো ওটা পড়াবে ডিটেলস, ঠিক আছে? আমাদের জানতে হবে মনোস্যাকারাইড কারণ আমাদের এখানে এনার্জি রিলেটেড, তারপর হচ্ছে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে দেখো বলা আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ, এই 3টা আমরা পড়বো। এরপর ডাইস্যাকারাইড আছে সুক্রোজ, মাল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ল্যাকটোজ এটা পড়বো। অলিগোস্যাকারাইডের মধ্যে আছে র্যাফিনোজ এন্ড মাল্টোডেক্সট্রিন, এগুলো এত ইম্পর্টেন্ট না। আর পলিস্যাকারাইডের মধ্যে আমাদেরকে পড়তে হবে অবশ্যই এস্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, ঠিক আছে? এই 3টা মেইন। আর ডেক্সট্রিনটাও আমরা যদি সময় পাই অল্প একটু পড়বো আর কি, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে ফার্স্ট সেগমেন্টে পড়াইলাম হচ্ছে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের সংজ্ঞা পড়াইলাম, কার্বোহাইড্রেটটার বেসিক একটা দুটো কথা বললাম। আর সোর্স এইগুলোর বাদেও কিন্তু অনেক সোর্স আছে, পরবর্তী যারা আসছে আর কি মনে করো না যে এইগুলোতেই শুধু কার্বোহাইড্রেট থাকে আর কোনোগুলাই কার্বোহাইড্রেট থাকে না, বিষয়টা এরকম না। এগুলো জাস্ট একটা উদাহরণের মতো দেওয়া হলো যে এইগুলাতে থাকে এবং কতটুকু, কত পার্সেন্ট পর্যন্ত এদের কার্বোহাইড্রেট থাকে। আর এইখানের সাথে এইখানের বিষয়টা একটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে পড়ার সময়, যে স্যার শুরুতে বললো 60 থেকে 70%, আবার এখানে বলতেছে 40%, বিষয়টা কি? এটা অলরেডি আমি ক্লিয়ার করছি, তারপর আরেকবার বলে দিই। বলছে যে একটা ওয়েল ব্যালেন্স ডায়েটের জন্য তোমার 60 to 70% ক্যালোরি, মানে একটা নরমাল যদি তুমি ডায়েট করতে যাও সেখানে যখন ডায়েটেটিক্স পড়বা দেখবা যে কার্বোহাইড্রেট কতটুকু লাগে, প্রোটিন কতটুকু লাগে আর লিপিড কতটুকু লাগে, এর একটা ফিক্সড একটা তোমার রেশিও আছে, ঠিক আছে? সেখানে থেকে পাওয়া যায় যে কার্বোহাইড্রেট হচ্ছে 60 to 70%। কার্বোহাইড্রেট থেকে এনার্জি আসতে হবে একটা ওয়েল ব্যালেন্স ডায়েটে, ঠিক আছে? প্রোটিন আসতে হয় 15 থেকে 20% আর ফ্যাট আসতে হয় 20 থেকে 25% এরকম, ঠিক আছে? এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে। সো এটা হচ্ছে তাই, ঠিক আছে? 60 to 70% আসলে খুবই ভালো, কিন্তু 40% এর নিচে হওয়া যাবে না, বুঝতে পারছো? এই কথা দুইটার মূল বিষয় হচ্ছে তাই যে 60 to 70% হলে খুবই ভালো, কিন্তু তোমার 40% এর নিচে হওয়া যাবে না, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার হলো, ঠিক আছে? কারো কোনো সমস্যা? স্যার। এরপরে ফাংশন তো বললাম মেজর সোর্সেস অফ এনার্জি, তারপর প্রোটিন পেয়ারিং অ্যাকশন, ঠিক আছে? আমাদের সেল মেমব্রেনে কিছু প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট পেয়ার করে থাকে। এরপর দেখো অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট বাই ব্রেন, আমাদের ব্রেন শুধুমাত্র এই কার্বোহাইড্রেট ইউটিলাইজ করে, সেই কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। তারপর হচ্ছে অক্সিডেশন অফ ফ্যাট, আমাদের বডির ভিতরে যে ফ্যাট অক্সিডেশন হয়, হয়ে যে এনার্জি তৈরি হয় সেটা হচ্ছে অক্সিডেশন। এরপরে দেখো এনার্জি সাপ্লাই ফর মাসেল ওয়ার্ক, আমাদের মাসেল ওয়ার্কের জন্য যে গ্লাইকোজেন স্টোর থাকে, এই গ্লাইকোজেন আমাদেরকে মাসেলকে মুভ করতে বা মাসেলের এনার্জি দেয় ইনস্ট্যান্ট। আর হচ্ছে সিনথেসিস অফ পেন্টোজ, আমাদের ডিএনএ তে যে 5 কার্বন বিশিষ্ট সেটা হচ্ছে পেন্টোজ। এর হচ্ছে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড,
আমাদের যে বডিতে যে অ্যামিনো অ্যাসিড গুলো ইটসেলফ তৈরি হয় সেই নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করতেও লাগে তোমার কার্বোহাইড্রেট। আর ফ্যাট সিনথেসিস, আমরা এক্সট্রা যে এনার্জিটা আমাদের শরীরে থাকে, আমাদের শরীরে যে এক্সট্রা এনার্জি থাকে সেটা ফ্যাটে কনভার্ট হয়, ঠিক আছে, সিনথেসিস অফ ফ্যাট। আর এরপরে আছে হচ্ছে ফ্রম দা নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন কার্বোহাইড্রেট থেকে আমরা নিউট্রিশন পাই, কোন কোন কার্বোহাইড্রেট থেকে পাই না। আর স্ট্রাকচারের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয়েছে, যদি একটা কার্বোহাইড্রেট ইউনিট তাহলে মনোস্যাকারাইড, যদি দুইটা কার্বোহাইড্রেট ইউনিট থাকে তাহলে ডাইস্যাকারাইড, যদি তিনটা কার্বোহাইড্রেট ইউনিট থাকে 3 থেকে 9টা থাকে তাহলে তাহলে অলিগোস্যাকারাইড, আর আর যদি অনেকগুলো থাকে তাহলে হচ্ছে পলিস্যাকারাইড।